ডুয়ালিজম। ডুয়ালিজম আমরা শেষ করিনি। ডুয়ালিজমের পর আমরা দেখেছি আসলে বাংলাদেশের কনস্টিটিউশন অ্যান্ড প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আসলে কোন অ্যাপ্রোচটা নেওয়া হয়েছিল। আজকে আমাদের দেখার কথা আসলে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কোন অ্যাপ্রোচটা নিচ্ছে, এবং থার্ড অ্যাপ্রোচ বলতে একটা অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম যে দুইটার মিডল প্যাথ নেয়, অর্থাৎ পুরোপুরি ডুয়ালিজমও ফলো করে না বা মনিজমও ফলো করে না। সো জাস্ট টু রিক্যাপ, মনিজম ছিল হচ্ছে আপনার যারা মনে করে যে ন্যাশনাল ল এবং ন্যাশনাল লর মধ্যে দিস নো ডিফারেন্স, একই ডোমেনে কাজ করে, একই স্ফেয়ারে কাজ করে, এবং ইন্টারন্যাশনাল রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলো ইজিলি ন্যাশনাল লয়ের মধ্যে ট্রান্সফারেবল উইদাউট এনি ইনকর্পোরেশন, উইদাউট এনি অ্যাক্টিং নিউ ল অর অর্ডিন্যান্স। আর ডুয়ালিজম মনে করে বা ডুয়ালিস্টরা মনে করে যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ল কোয়াইট সেপারেট, এবং একটা অব্লিগেশনস বা রাইটসকে আর একটা লিগাল অর্ডারে বা লিগাল সিস্টেমে ট্রান্সফার করা যায় না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো ডুয়ালিজম আরো কিছু গতকালকে কিছু আর্গুমেন্ট পড়েছিলাম। একটা হচ্ছে আপনার সোর্সেস আর ডিফারেন্ট, সাবজেক্টস আর ডিফারেন্ট। এরপরে দেখছিলাম যে ন্যাশনাল ল সাধারণত ভার্টিক্যালি অপারেট করে, অর্থাৎ উপর থেকে কামান্ড থাকে, সোভরেইনের কামান্ড থাকে পার্লামেন্ট, নিচে হচ্ছে আমরা সেগুলো মেনে চলি, সো ভার্টিক্যালি কাজ করে। ওয়ারাজ ইন্টারন্যাশনাল ল হরিজন্টালি কাজ করে, রাইট, যে এখানে স্টেটস আর ইকুয়াল, তার কোঅর্ডিনেশনে বেশি কাজ করে, বাট ন্যাশনাল লটা একটা ল অফ সাবঅর্ডিনেশন। সো এই দুইটা স্কুল বা দুইটা প্রপোজিশন আমরা পড়েছিলাম, একটা হচ্ছে মনিজম, একটা হচ্ছে ডুয়ালিজম। আর থার্ড যে গ্রুপটা বা মিডল গ্রুপটা, তারা খুব বেশি রিজিড না, যে একদমই দুটা সেপারেট, কোনোভাবেই একটার রাইটস অ্যান্ড অব্লিগেশনস আরেকটা জায়গায় আনা যাবে না, ইন্টারন্যাশনাল রাইটস অ্যান্ড অব্লিগেশনস ন্যাশনাল আনা যাবে না, এরকম মনে করে না। আবার খুব বেশি ফ্লেক্সিবলও না, যে না দুইটাই সেম স্ফিয়ারে কাজ করে, দুটো সেম ডোমিনে কাজ করেন, ইন্টারন্যাশনাল ল এনেক্ট করলে সেটা অটোমেটিক্যালি ন্যাশনাল লেভেলে আমরা অ্যাপ্লিকেবল হবে বা এনফোর্সেবল হবে, সেটাও তারা মনে করে না। তারা একটা মিডল ওয়ে ফলো করে বা মিডল অ্যাপ্রোচ ফলো করে। তারা মনে করে ইটস অ্যাবাউট দ্য কোঅর্ডিনেশন, নট কনফ্রন্টেশন লাইক মনিজম অ্যান্ড ডুয়ালিজম। ঠিক আছে? অর্থাৎ তারা এখানে মনে করছে যে মনিজম যেরকম একদম ভাবছে দুটো সেম, সেরকমও না। আবার ডুয়ালিজম যেরকম ভাবছে পুরোপুরি কনফ্লিক্ট দুইটার মধ্যে বা ওয়াটার টাইট ডিফারেন্স বা কম্পার্টমেন্টালাইজেশন, সেরকমও না এখানে। ঠিক আছে? এবং এই মিডল গ্রুপ মনে করে যে না, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল কি হচ্ছে, ন্যাশনাল ল এর সাথে বা ডোমেস্টিক ল এর সাথে ইন্টারাক্ট করছে, ইন্টারসেক্ট করছে, অর্থাৎ ইন্টারাকশন হচ্ছে, কিন্তু তাই বলে আবার কি হচ্ছে না, দুটার অটোমেটিক্যালি সেম না, বা একটা রাইটস এন্ড অব্লিগেশন অটোমেটিক্যালি আরেকটার মধ্যে ডিভলভ করে না। সো আপনারা যদি দেখেন, এই থার্ড গ্রুপ বা থার্ড অ্যাপ্রোচের প্রপোজিশনটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লকে ন্যাশনাল লর মধ্যে আনা যায়, ইন্টারন্যাশনাল লয়ের রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলোকে ন্যাশনাল লতে ট্রান্সফার করা যায় থ্রু দ্য প্রসেস অফ ইনকর্পোরেশন, সরি, ইনকর্পোরেশন, হারমোনাইজেশন অ্যান্ড অ্যাডপশন। তার মানে কি, আমাকে ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল কোনো কভেনেন্ট এগ্রিমেন্ট বা কনভেনশন হিসেবে সাইন করে আসি, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে অবশ্যই ন্যাশনাল কোনো পার্লামেন্টে আমাদের অর্ডিন্যান্স হচ্ছে, যখন পার্লামেন্ট থাকে না বা পার্লামেন্ট থাকাকালীন সময় অ্যাক্ট পাস করে বা স্ট্যাটিউট পাস করে আমাদের কি করতে হবে, সেটা ইনকর্পোরেট করতে হবে, হারমোনাইজ করতে হবে, এটা ন্যাশনাল সাথে ন্যাশনাল ল, এক্সিস্টিং লটাকে হারমোনাইজেশন করতে হবে, এবং কি এটাকে অ্যাডাপ্ট করতে হবে। অর্থাৎ দ্যার শুড বি এ মেকানিজম, যেটা থ্রুতে হচ্ছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ল থেকে রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলোকে ন্যাশনাল লতে নিয়ে আসা হবে। যেটা উদাহরণ হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যে আইনটা দেখছিলাম, আবারও সেই ক্যাট কনভেনশন যদি যে কনভেনশন এগেনস্ট টর্চার, সেখানে কি ছিল যে টর্চার এগেনস্টে, কাস্টারাল ডেটের এগেনস্টে স্টেটসের উপরে কিছু অব্লিগেশন ইম্পোজ করা হয়েছিল, রাইট? সেটা যখন বাংলাদেশ 2013 সালে তারা যখন আইন বানালো, অর্থাৎ হচ্ছে কাস্টাডিয়াল ডেট প্রিভেনশন অ্যাক্ট, তখন কি হচ্ছে, তারা এই ইন্টারন্যাশনাল রাইটস অ্যান্ড অব্লিগেশনসকে বাংলাদেশি লতে ইনকর্পোরেট করলো, হারমোনাইজ করলো, অর্থাৎ সিমিলার প্রভিশনস নিয়ে আসলো এবং অ্যাডাপ্ট করলো। অর্থাৎ এই যে মেকানিজমটা একটা অ্যাক্ট বানানোর মাধ্যমে বা স্ট্যাটিউট ইন্ট্রোডাকশনের মাধ্যমে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল লয়ের রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলো বাংলাদেশি লতে বা বাংলাদেশের লোকাল জুরিসডিকশনে ইনকর্পোরেট করা হয়েছিল। সো তাদের যে আর্গুমেন্টটা, তারা ডুয়ালিস্টদের এগেনস্টে তাদের আর্গুমেন্ট হচ্ছে না, ডুয়ালিস্টরা যখন মনে করে যে না একদম কমপ্লিটলি ডিফারেন্ট, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোনোভাবেই মিলতে পারে না, সেটা তারা এগ্রি করে না। থার্ড অ্যাপ্রোচে যারা আছে, তাদের গ্রাউন্ডটা হচ্ছে, আমরা যে আর্টিকেল 38(1)(c) পড়ে আসছিলাম, আপনাদের যদি মনে থাকে, আর্টিকেল 38 ছিল বেসিক্যালি সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল।
এবং 38 আমরা বেসিক্যালি 5টা সোর্স পড়েছিলাম। এর মধ্যে 3 নাম্বার সোর্সটা যেটা তো মনে থাকে সেটা হচ্ছে জেনারেল প্রিন্সিপালস অফ ল, রাইট? জেনারেল প্রিন্সিপালস অফ সিভিলাইজড নেশন, লজ অফ সিভিলাইজড নেশন। তার মানে আপনার ডোমেস্টিক লয়ের যেসব জেনারেল প্রিন্সিপাল সেগুলো কি হতে পারে, ইন্টারন্যাশনাল লয়ের সোর্সেস হতে পারে, তাই না? তো যেহেতু তারা সোর্সেস হতে পারে, তার মানে কি ইন্টারন্যাশনাল লয়ের সাথে ন্যাশনাল একটা আমাদের কানেকশন আছে। এবং এই থার্ড গ্রুপটা আর্গিউ করে থাকে যে শুধুমাত্র সেটা না, ন্যাশনাল ল থেকে ইন্টারন্যাশনাল লতে প্রিন্সিপালস যেটা সেটা না, এর পাশাপাশি কি হচ্ছে ইন্টারন্যাশনাল ল থেকে অনেক প্রিন্সিপালস ন্যাশনাল লতে আসে, যেরকম হচ্ছে আমাদের হিউম্যান রাইটস ল, এনভায়রনমেন্টাল ল, রাইট? রিভার রিলেটেড লগুলো কিন্তু আসলে সাধারণত ডোমেস্টিকলি এটাকে ইভলভ করে নাই, রাদার ইন্টারন্যাশনাল লয়ের অব্লিগেশনস গুলোকে পরবর্তীতে বিভিন্ন সময় এনভায়রনমেন্টাল লস, ক্লাইমেট ল, ট্রেড ল গুলোতে ইনকর্পোরেট করা হয়েছে। তার মানে দুটার মধ্যে একটা ইনফ্লুয়েন্স কাজ করে, অর্থাৎ ন্যাশনাল ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল আমাদের জেনারেল প্রিন্সিপালস ডেভেলপড হয়। আবার যদি আমরা খুব রিমোটলি চিন্তা করি, কাস্টম ডেভেলপড হওয়া সম্ভব। আবার ভাইস ভার্সা হতে পারে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল থেকে ইনফ্লুয়েন্সড অনেক সময় ন্যাশনাল ল ডেভেলপ করা হয়। তার মানে ডুয়ালিস্টদের যে একটা রিজিড ভিউ ছিল যে না দুইটা টোটালি ডিফারেন্ট, ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশন করা যায়, সেটা আসলে হচ্ছে না। আর মনিস্টদের এগেনস্টে, মনিস্টদের এগেনস্টে আর্গুমেন্টটা হচ্ছে, সরি, সো এটা হচ্ছে এই স্লাইডে যে দেখাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ডুয়ালিস্টের এগেনস্ট আর্গুমেন্ট। পরেরটাতে যদি আপনারা আসেন, এবার মনিস্টদের এগেনস্ট তাদের যে আর্গুমেন্ট, রাইট? মনিস্টরা যে মনে করছে কি যে এখানে টোটালি ডিফারেন্ট হওয়ার কথা না, একই সাথে থাকার কথা ন্যাশনাল এবং ন্যাশনাল ল, সেটাকে কিন্তু হচ্ছে বেসিক্যালি এই থার্ড গ্রুপটা হচ্ছে সাপোর্ট করছে না। থার্ড গ্রুপ মনে করছে দেয়ার মাস্ট বি আপনার একটা মেকানিজম, কারণ তারা মনে করে সাবজেক্ট ম্যাটার অবশ্যই সেম না। ইন্টারন্যাশনাল সাবজেক্ট ম্যাটার কি, আমাদের স্টেটস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনকে এটা গভর্ন করে। আর আমার যদি ডোমেস্টিক সাবজেক্ট ম্যাটার দেখি, এটা ইন্ডিভিজুয়ালস বা ইন্টারনাল ম্যাটারকে গভর্ন করে। সো যেহেতু সাবজেক্ট ম্যাটার ইজ ডিফারেন্ট, সোর্সেস আর ডিফারেন্ট, তার মানে আমরা দুটাকে সেম ডোমেইনে সেম প্লেনে কাজ করছে এটা ধরে নিতে পারি না, রাইট? সো দেয়ার মাস্ট বি মেকানিজম যেটা থ্রুতে হচ্ছে ইন্টারন্যাশনাল ল থেকে ন্যাশনাল লতে আমাদের রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলোকে ট্রান্সফার করা পসিবল, রাইট? সো তাদের আর্গুমেন্ট হচ্ছে আলটিমেটলি ইজ নট দ্য লিগাল সিস্টেম, ইন্টারন্যাশনাল লিগাল সিস্টেম দরকার বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন, স্টেটস গুলোর সম্পর্ক গভর্ন করার জন্য, সেটার পারপাস ডিফারেন্ট। আবার ডোমেস্টিক লয়ের পারপাস ডিফারেন্ট। ডোমেস্টিক লয়ের পারপাস হচ্ছে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার এনশোর করা, সিটিজেন্সদের, ইন্ডিভিজুয়ালসদের রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলোকে এনশোর করা, রাইট? তো দুইটা লিগাল সিস্টেম দুইটা ডিফারেন্ট পারপাসে কাজ করে, ডিফারেন্ট ডোমেইনে কাজ করে, তাদের কাজের ফাংশন ডিফারেন্ট, রাইট? সো দুইটার মধ্যে আসলে কোনো কনফ্লিক্ট নাই, যেহেতু দুটো ভিন্ন ম্যাটার নিয়ে কাজ করে। ইটস অ্যাবাউট দ্য অব্লিগেশনস, অব্লিগেশনস গুলো অনেক সময় কনফ্লিক্টিং হতে পারে। সেই অব্লিগেশনস গুলো ট্রান্সফার করার জন্য মেকানিজম যদি থাকে, তার মাধ্যমে কি করা যেতে পারে, ন্যাশনাল ল থেকে ন্যাশনাল লতে এই রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলো যেভাবে ট্রান্সফার করা যেতে পারে, ভাইস ভার্সা আবার ন্যাশনাল ল থেকে অনেক সময় ইন্টারন্যাশনাল লতেও জেনারেল প্রিন্সিপালস বা রাইটস অ্যান্ড অব্লিগেশনস ট্রান্সফারেবল হতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা থার্ড ভিউটা? আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো থার্ড ভিউটা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আমরা তাহলে পরের স্লাইডে যাব। Ji, sir. আই হোপ আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের সিচুয়েশনটা কি। বাংলাদেশ কি ডুয়ালিস্ট, মনিস্ট, নাকি হচ্ছে মানুষের সাথে থার্ড অ্যাপ্রোচটা ফলো করছে, সেটা আমরা একটু দেখবো এখানে। তো তার আগে যদি আমরা জি বলেন।
স্যার এটা কি নিউ টপিক নাকি আগের টপিকেরই এক্সটেনশন? একটা নিউ স্লাইড, বাট আগের টপিকটার এক্সটেনশন, ওইটা পেশা কানেক্টেড। এতক্ষণ আমরা থিওরি দেখলাম, যে তিনটা অ্যাপ্রোচের কথা দেখলাম, ডুয়ালিস্ট, মনিস্ট অ্যান্ড হচ্ছে আপনার থার্ড অ্যাপ্রোচ বা মিডল অ্যাপ্রোচ। এখন আমরা দেখবো আসলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, বাংলাদেশের কনটেক্সটটা দেখবো আর কি। তো তার একটা দেখে নিই আমরা ভিয়েনা কনভেনশনের, আমাদের যে ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ দ্য ট্রিটিস 1969, যেটা আগে পড়েছি আমরা। সেখানকার আর্টিকেল 27 একটা কথা বলেছে যে ইন্টারনাল ল অ্যান্ড অবজারভেন্স অফ ট্রিটিস নিয়ে কথা বলছে, যে আ পার্টি মে নট ইনভোক দ্য প্রভিশনস অফ ইটস ইন্টারনাল ল অ্যাজ জাস্টিফিকেশন ফর ইটস ফেইলার টু পারফর্ম আ ট্রিটি। যে ভিয়েনা কনভেনশন 1969-এ, ভিসিএলটি, এই ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 27-এ বলছে যে আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল লয়ের অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশন এগ্রিমেন্টের কোনো একটা প্রভিশনস মানতে ব্যর্থ হন, সেটা জাস্টিফিকেশন হিসেবে আপনি অবশ্যই বলতে পারবেন না যে আপনি ইন্টারনাল ল অ্যালাউ করেন না, অর্থাৎ কনস্টিটিউশন অ্যালাউ করছে না এই ধরনের প্রভিশনস, বা ইন্টারনাল ল কনফ্লিক্টিং, এই গ্রাউন্ডে আপনি ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে বা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের আন্ডারে, ইন্টারন্যাশনাল ট্রিটির আন্ডারে কোনো অব্লিগেশনকে স্কিপ করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করে আসলেন, এরপর আপনি বললেন যে এই ট্রিটি যে অব্লিগেশনসটা আছে বা যে ডিউটিগুলো দেওয়া হয়েছে সেটা আপনার ন্যাশনাল লয়ের সাথে কনফ্লিক্টিং বা আপনার ন্যাশনাল লতে সেটা অ্যালাউ করছে না, এই গ্রাউন্ডে আপনি কি করতে পারবেন না, এটাকে জাস্টিফাই করতে পারবেন না। এরপর আসছেন বাংলাদেশের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই পার্টটা আমি স্কিপ করে যাচ্ছি বিকজ আপনারা সবাই গতকালকে এটা অলরেডি একবার পড়েছেন, তাই না, যে কি বলা ছিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর যে আরেকবার একটু দেখি কি বলা ছিল। উই ফার্দার রিজলভ দ্যাট উই আন্ডারটেক টু অবজার্ভ and give effect to all duties and obligations that devolve upon us as a member of the family of nations and under the Charter of International United Nations. এখানে বোঝা যাচ্ছে বাংলাদেশ আন্ডারটেক করেছিল, তারা অবজার্ভ করবে, মেনে চলবে, এবং সাথে গিভ ইফেক্চুয়েট করবে অল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস যে তাদের উপরে আসছে অ্যাজ আ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং তারা হচ্ছে অ্যাবাইড বাই দ্য চার্টার অফ ইউনাইটেড নেশনস। এরপর আমরা আর্টিকেল 25 অফ বাংলাদেশ কনস্টিটিউশন পড়েছি কালকে, আমরা আর্টিকেল 145A পড়েছি। এখানে আমরা কি দেখেছি যে বেসিক্যালি 25টা হচ্ছে জুডিশিয়ালি নট এনফোর্সেবল, রাইট, জুডিশিয়ালি নন এনফোর্সেবল। কেন? বিকজ আর্টিকেল 8-এ বলেছে কি, পার্ট 2 এর আর্টিকেলসগুলো কি জুডিশিয়ালি এনফোর্স করা যাবে না। সো আমাদের আর্টিকেল 25টা কি জুডিশিয়ালি এনফোর্সেবল না, তার মানে বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল লয়ের না মানে কোনো কারণে রেসপেক্ট না করে, তাহলে এটাকে আমি জুডিশিয়াল এনফোর্স করতে পারবো না। আর সেকেন্ডলি, আমার যদি কন্টেন্ট দেখি 25-এর যে কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল 25-এর কন্টেন্টটা ইজ কোয়াইট ডিফারেন্ট দ্যাট অফ দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। কারণ এখানে ডিরেক্টলি কথা বলছে না বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোনো অব্লিগেশন, ডিউটিস বা চার্টারে মেনে চলবে, রাদার এখানে বলছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনসটা, আন্তর্জাতিক সম্পর্কটা উইল বি গভর্নড বেসড অন কি, চারটা প্রিন্সিপাল। তার মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল, তাই না? সে রেসপেক্টটা সে কিভাবে করবে, এটার আবার তিনটা গ্রাউন্ড তারা বলে দিচ্ছে। বোঝা যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিরেক্টলি মানবে কি মানবে না, বা সেটা কিভাবে এফেক্চুয়েট করবে বাংলাদেশে, বা কিভাবে ইন্টারন্যাশনাল রাইটস গুলো ট্রান্সফার করা হবে আপনার ন্যাশনাল লতে, এই পার্টটা কিন্তু হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ডিরেক্টলি নাই, অ্যাবসেন্ট। তো আপনাদেরকে গতকালকে ক্লাসে পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে আপনার যে যে আর্টিকেল 25 এর লাস্ট পার্টটা, যেখানে হচ্ছে বাংলাদেশ জাস্টিফাই করছে যে তার ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে সাপোর্ট করবে কাদেরকে, অপ্রেসড মানুষদেরকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ওয়েজিং আ জাস্ট স্ট্রাগল, নট ওয়ার, এখানে যুদ্ধ বলছে না, স্ট্রাগলের কথা বলছে, সংগ্রামের ক্ষেত্রে, যে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল 1971 সালে, কিন্তু সেটার গ্রাউন্ড হচ্ছে বেসিক্যালি ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম অ্যান্ড রেশিয়ালিজম, রাইট। তারা সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ বাংলাদেশ যে গ্রাউন্ডে 1971 সালে যুদ্ধ করেছিল, 1971 সালে লিবারেশন ওয়ারকে যেখানে লিগালি জাস্টিফাই করা হচ্ছে যে গ্রাউন্ডটাকে, সেটা ন্যারো ডাউন করা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল 25-এ। এর আগে আপনাদেরকে বলেছিলাম সেলফ ডিটারমিনেশনের রাইটটা আমাদের ICESCR, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, এখানে বলা হচ্ছে। আচ্ছা, ফারহিন কিছু বলতে চাচ্ছেন?
জি স্যার। স্যার কাইন্ডলি জুডিশিয়ালি নন এনফোর্সেবল এর পার্টটা আবার বলবেন একটু? আচ্ছা, গতকালকে আমার ক্লাসে আপনি ছিলেন, আমি আর্টিকেল 8 দেখেছিলাম, মনে আছে আপনাদের? আমরা জি একবার জি জি যাচ্ছি স্যার। ওখানে। আচ্ছা, আরেকবার আমি যাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে আমি তাহলে। না স্যার, আই গট ইট। আমি ওই আর্টিকেলটার সাথে রিফ্লেক্ট করছিলেন সেটা ধরতে পারিনি। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা আর্টিকেল 8 কি পড়েছিলাম, যে আমাদের পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন, পার্ট 2 কোথা থেকে কোথায় ছিল? পার্ট 2 ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের আর্টিকেল 8 থেকে শুরু করে আমাদের আর্টিকেল 25 পর্যন্ত, তাই না? যেটা বলছে যে স্টেটস এর সকল কাজের, সকল পলিসির, সকল ডিসিশন ল মেকিং এর ফান্ডামেন্টাল হিসেবে কাজ করবে, বাট এটাকে জুডিশিয়ালি এনফোর্স করা যাবে না। আর যেহেতু 25 কি আমার পার্ট 2 এর মধ্যে পড়ছে, তার মানে এটা কোর্টে আমি যেতে পারবো না। সো এটা কানেক্ট করছিলাম ইন আ সেন্স যে আমাদের 25 কোথাও বলে নাই আমি মেনে চলবো ইন্টারন্যাশনাল ল। জাস্ট বলছে কি আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস এ বেসড হবে, বেসিস হবে কি রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল। সো কোনো কারণে যে আমি ইন্টারন্যাশনাল রেসপেক্ট নাও করি, আমি কি করতে পারবো না, এটাকে কোর্টে নিতে পারবো না, রাইট? বা গভর্নমেন্টকে আমি চ্যালেঞ্জ করতে পারবো না ইন দ্য কোর্ট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন আপনারা দেখেন, যেটা বলছিলাম আমাদের রাইট টু সেলফ ডিটারমিনেশন, আইরনি হচ্ছে যে আমাদের গতকাল প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্সের শুরু থেকে আমরা দেখছিলাম বাংলাদেশের গ্রাউন্ডটাই ছিল মুক্তিযুদ্ধের যে সেলফ ডিটারমিনেশন, রাইট? যে বাঙালি জাতি আমরা যে অপ্রেসড হয়েছি পাকিস্তান থেকে, সেটা ব্যাকগ্রাউন্ডটা বলা ছিল প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্স। আপনারা পড়ে দেখতে পারেন আবারও নিজেরা আমাদের কনস্টিটিউশনের শিডিউলে গেলে, শিডিউল 7-এ 2 পেজের হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে শুরুটা ছিল বেসিক্যালি আমাদের গ্রাউন্ডটা ছিল সেলফ ডিটারমিনেশন। হাউএভার আমাদের মুক্তিযুদ্ধের পরে 1972 সালে কনস্টিটিউশন করা হলো, তখন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে বলছি যে আমরা সাপোর্ট করব অপ্রেসড পিপলকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন দেয়ার জাস্ট স্ট্রাগল। কিন্তু তাতে গ্রাউন্ডটা খুবই আমরা ন্যারো ডাউন করেছি 3টা গ্রাউন্ডে, শুধুমাত্র কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম এন্ড রেশিয়ালিজম এগেনস্টে। সিমিলারলি যখন বাংলাদেশ হচ্ছে আপনার আইসিসিপিআর, আইসিএস এর আমরা পড়েছি, রাইট? যে দুইটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট, ICSCR বা ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসটা বেসিক্যালি ডিল করে হচ্ছে আপনার ইকোনমিক, সোশ্যাল, কালচারাল নেচারের রাইটস গুলো নিয়ে, রাইট? তো সেখানে একটা রাইট আছে, সেটার নাম হচ্ছে আপনার সেলফ ডিটারমিনেশন রাইট। বাংলাদেশ কি করেছে, আইসিইএসসি এরটা তারা রেটিফাই করেছে, সাইন করেছে, পরবর্তীতে রেটিফাই করেছে। এখন আপনারা জানেন একটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে ডিক্লারেশন, তাই না? রিজার্ভেশন আর ডিক্লারেশনের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার রিজার্ভেশন মানে হচ্ছে আমি ওই আর্টিকেলটা এক্সকিউজ মি, আমি ওই আর্টিকেলটা একসেপ্ট করি নাই। আর ডিক্লারেশন মানে হচ্ছে আমি ওই আর্টিকেলের নিজের মতো একটা ইন্টারপ্রিটেশন দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ জাহেরা, এক্স্যাক্টলি রাইটলি পয়েন্ট আউট। সেটা হচ্ছে যে আপনার রিজার্ভেশন মানে হচ্ছে যে আমি পুরো ইনস্ট্রুমেন্টটা মানি, পুরো এগ্রিমেন্টটা আমি এগ্রি করছি, হাউএভার এক্সেপ্ট দ্যাট পার্টিকুলার প্রভিশনস বা পার্টিকুলার টার্মস অর ক্লজেস, ঠিক আছে? যেটা আমি রিজার্ভেশন দিচ্ছি ওই ক্লজ ছেড়ে আমি সবগুলো মানবো, ওটা আমি একদমই মানবো না, ডিনাই করছি মানতে। আর ডিক্লারেশন মানে হচ্ছে যেটা উনি বললেন যে আমরা মানবো, বাট আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকবে যে আমি কিভাবে মানবো, এটা ইন্টারপ্রেট, আমি কিভাবে এটাকে এক্সপ্লেইন করব, এটা কিভাবে ইন্টারপ্রেট করব। সো দেখেন এখানে আর্টিকেল 1-এ বলা, অল পিপলস হ্যাভ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন, বাই ভার্চু অফ দ্যাট রাইট they freely determine their political status and freely pursue their economic, social and cultural development, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আইসিইএসসি এর বলা। তো বেশ ব্রডার একটা রাইট কিন্তু, তাই না? সেলফ ডিটারমিনেশন রাইট। এবং আমরা কি তারা কি করতে পারবে, ওই জাতি নিজের পলিটিক্যাল স্ট্যাটাস, ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট তারা কি করতে ফ্রিলি পারসিউ করতে পারবে। এখন দেখেন বাংলাদেশ বলতেছে তাদের ডিক্লারেশনে, তাদের পার্টে, it is an understanding of the government of the People's Republic of Bangladesh that the words the right of self-determination of peoples appearing in this article apply in the historical context of colonial rule, administration, foreign domination, occupation and similar situation. তার মানে বাংলাদেশ সেলফ ডিটারমিনেশন রাইটটাকে অ্যাকনলেজ করছে শুধুমাত্র ঐতিহাসিক কনটেক্সটে, যেখানে কলোনিয়াল উপনিবেশ রুল বা শাসন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, যেখানে ফরেন ডমিনেশন, অকুপেশন অথবা সিমিলার সিচুয়েশন আছে। তার মানে যদি আপনার ফরেন ডমিনেশন না থাকে, কলোনিয়াল রুল না থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি করছে না, সেলফ ডিটারমিনেশন রাইটটাই কিন্তু অ্যাকনলেজ করছে না। তার মানে এখন যদি আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে তারা কোনো জাতিগোষ্ঠী বলে তারা সেলফ ডিটারমিনেশন চায়, বাংলাদেশ বলছে যে না, তারা তো আসলে সেই অর্থে সেলফ ডিটারমিনেশনটাকে ইন্টারপ্রেট করে না, বিকজ এখানে কলোনিয়াল রুলও নাই, এখানে ফরেন ডমিনেশনও নাই। বা বাংলাদেশে অন্য কোনো বিভাগ যদি বলে যে না, তারা কি চায়, স্বাধীনতা চায় এই মুহূর্তে, বাংলাদেশ
বাংলাদেশ বলছে যে না, তারা সেলফ ডিটারমিনেশনকে সেই ব্রডার সেন্সে ইন্টারপ্রেট করে না। বুঝতে পেরেছেন? এরপর আসেন আমরা আজকে 3টা কেস ল দেখবো। এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে বা সুপ্রিম কোর্টের কেস আর কি। সো এই কেসটা, ফার্স্ট কেস হচ্ছে আপনার HM এরশাদ ভার্সেস বাংলাদেশ, অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদ ভার্সেস বাংলাদেশ। 2003 সালের একটা কেস। 53 বা 53 ডিএলআর এটা রিপোর্টেড। ডিএলআর মানে হচ্ছে ঢাকা ল রিপোর্ট, অর্থাৎ বিভিন্ন কেসে জাজমেন্ট গুলো বিভিন্ন ল রিপোর্টের মধ্যে হচ্ছে আবার কম্পাইল করা হয়। সো ডিএলআর হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ল রিপোর্ট। তো সেই ডিএলআর হচ্ছে এটা রিপোর্টেড 2003 সালের একটা জাজমেন্ট HM এরশাদের এগেনস্টে। দেখেন সেখানে বলছে, যদি হাইলাইটেড পার্টটা দেখেন, কোর্টের পজিশনটা কোর্ট এখানে বলছে, the national court should not, I feel, straightway ignore the international obligations which a country undertakes. তারা বলছে ন্যাশনাল কোর্টের উচিত না যে সরাসরি ল্যাটেন্টলি ইন্টারন্যাশনাল অব্লিগেশনটাকে কি করা, ডিরেক্টলি নাকচ করে দেয়া, যদি সেই কান্ট্রিটা সে আন্ডারটেক করে থাকে অর্থাৎ রেটিফাই করে থাকে, if the domestic laws are not clear enough or there is nothing therein, the national courts should draw upon the principles incorporated in the international instruments. কোর্ট বলছে এমন যদি হয় কোন একটা ম্যাটারে যেখানে ডোমেস্টিক লতে আসলে কিছু বলা নাই বা ডোমেস্টিক লটা ক্লিয়ার না, ভেগ, সেক্ষেত্রে কি হবে, কোর্ট তার ডিসিশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লয়ের প্রিন্সিপালস গুলোকে প্রিন্সিপালস উপর বেস করে ডিসিশন ড্র করবে। Kintu, but in the cases where the domestic laws are clear and inconsistent with the international obligations of the state concerned, the national courts will be obliged to respect the national law. কিন্তু যেখানে ইন্টারন্যাশনাল ল এক্সিস্ট করছে ওই ম্যাটারে এবং ন্যাশনাল ল আছে এবং ন্যাশনাল ল এর প্রভিশনস বা আপনার রেগুলেশনস কনফ্লিক্টিং অর কন্ট্রাডিক্টরি টু ইন্টারন্যাশনাল ল এর অব্লিগেশন, সেক্ষেত্রে অবশ্যই কোর্ট ন্যাশনাল ল এর প্রভিশনটা মেনে চলতে বাধ্য। But shall draw the attention of lawmakers to such inconsistencies. কিন্তু কোর্ট যখন জাজমেন্ট দিবে, যদিও তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের মধ্যে ন্যাশনাল ল যদি ক্লিয়ার থাকে সেটাকে বেছে নিবে, কিন্তু এই যে ইনকনসিস্টেন্সির ব্যাপারটা তারা অবশ্যই পার্লামেন্টের বা ল মেকারদের অ্যাটেনশন ড্র করবে তার জাজমেন্টের মধ্যে। সো ইজ ইট ক্লিয়ার? সো HM এরশাদ ভার্সেস বাংলাদেশ 2003 সালের এই জাজমেন্টটা বলছে যে বাংলাদেশের কোর্টের কি করা উচিত না, ডিরেক্টলি বা স্ট্রেট ফরওয়ার্ড বা স্ট্রেট ওয়ে তাদের ইন্টারন্যাশনাল অব্লিগেশনকে নাকচ করে দেওয়া উচিত না বা ইগনোর করা উচিত না, যদি বাংলাদেশ সেটা কি করে থাকে, রেটিফাই করে থাকে বা তার সিগনেটরি হয়ে থাকে। যে ক্ষেত্রে কি বাংলাদেশে ডোমেস্টিক লতে ক্লিয়ার প্রভিশন নাই অথবা ভেগ অথবা কোনো কিছুই বলা হচ্ছে না, অ্যাড্রেস করা হচ্ছে না কোনো ইস্যু, সেক্ষেত্রে কোর্ট কি করবে, তার ডিসিশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল প্রিন্সিপালস গুলোকে অ্যাকোমোডেট করবে। আর যে ক্ষেত্রে কি আছে, আমাদের ন্যাশনাল ল এক্সিস্ট করে বা ক্লিয়ার প্রভিশনস আছে এবং সেই ইন্টারন্যাশনাল ল এর সাথে কি কন্ট্রাডিক্টরি বা ইনকনসিস্টেন্ট, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার ন্যাশনাল ল প্রিভেল করবে। তবে যে ইনকনসিস্টেন্সি ব্যাপারটা আছে বা এই যে কন্ট্রাডিকশনটা আছে সে ব্যাপারে তারা ল মেকারদের বা পার্লামেন্টের অ্যাটেনশন ড্র করবে। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা HM এরশাদের কেসটা? Yes, sir. অলরাইট, সো যে কোশ্চেন থাকে তো আমরা একটু সামনে আগাচ্ছি, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা কেস, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশন ভার্সেস বাংলাদেশ। এটা 2009 সালের একটা কেস। তো এখানে হচ্ছে বেসিক ওমেন রাইটস নিয়ে ছিল। এখানে বলা হচ্ছে কনভেনশন আমরা পড়েছিলাম, কনভেনশন নামটা পড়েছিলাম ক্লাসে, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, রাইট, যেটা আমরা সিডা কনভেনশন বলি, তাই না? সো সিডা কনভেনশনে বাংলাদেশ বেসিক্যালি আপনার এক্সেশন মানে তো মনে আছে তাই না আপনাদের, রেটিফাইড। তার মানে সিডা কনভেনশন আরো আগে ইফেক্টিভ হয়েছিল, কেম ইনটু ফোর্স, বাংলাদেশ পরবর্তীতে কি করেছে, এটাতে রেটিফাই করেছে বা এক্সেশন করেছে 1984 সালে, ঠিক আছে? এটা একটা অপশনাল প্রোটোকল, পরবর্তীতে একটা সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট ছিল, সেটা তো বাংলাদেশ সাইন করেছিল, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছিল বাংলাদেশ কি করে নাই, এই আপনার সিডা কনভেনশন অব্লিগেশন গুলোকে লতে কোথাও অ্যাড্রেস করা হয় নাই। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কোর্টের ডিসিশনটা কিরকম ছিল, regarding the international instruments, the courts shall not enforce the covenants and treaties even if ratified by the state, as they are not part of the corpus juris of the state. কোর্ট শুরু পার্টে বলতেছে আনলেসের আগে যে বাংলাদেশ যদি কি করে থাকে, কোন ইন্টারন্যাশনাল কভেনেন্ট বা ট্রিটি রেটিফাইও করে থাকে,
কোর্ট সেটা কি করতে পারে না, এনফোর্স করতে পারে না, কারণ এখন পর্যন্ত সেটা কি না, আমাদের কর্পাস জুরিস অফ দ্য স্টেট, আমাদের এক্সিস্টিং লয়ের যে ডোমেইন সেটা পার্ট না, আনলেস দোজ আর ইনকর্পোরেটেড ইন মিউনিসিপাল লেজিসলেশন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেটা ডোমেস্টিক স্ট্যাটিউটের মধ্যে বা মিউনিসিপাল লেজিসলেশনের মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে। মিউনিসিপাল ল বলতে বোঝা হচ্ছে ন্যাশনাল লর মধ্যে, ঠিক আছে? However, the court can look into the conventions and treaties as an aid to interpret the provisions of Part 3, particularly to determine the rights implicit in the rights like the right to life and liberty, but not enumerated in the constitutions. এখানে তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত ন্যাশনাল লতে কি করা হচ্ছে, এটা ইনকর্পোরেটেড করা হচ্ছে ইন্টারন্যাশনাল অব্লিগেশনস গুলো বা কভেনেন্স গুলোকে, ততক্ষণ পর্যন্ত কোর্ট এটাকে এনফোর্স করতে পারে না। হাউএভার কোর্ট কি করতে পারে, কোর্ট যখন পার্ট থ্রি গতকালকে দেখেছিলাম আমরা, কি ছিল, ফান্ডামেন্টাল রাইটস, তাই না? আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস গুলো পার্ট 3 তে আছে। কোর্ট বলছে পার্ট 3 যে রাইটস, স্পেশালি ব্রডার রাইটস, যে রাইট টু লাইফ, একটা কথা মনে রাখবেন, ওখানে এক লাইনে লেখা রাইট টু লাইফ, আমাদের প্রত্যেকটা সিটিজেনের রাইট টু লাইফ থাকবে। এখন আমরা সবসময় অনেক সময় বুঝি রাইট টু লাইফ বলতে হয়তো বোঝায় যে আমাকে কেউ এসে মার্ডার করবে না, আমাকে কেউ এসে ফিজিক্যালি হার্ম করবে না, কিন্তু এটা পরবর্তীতে যদি আমরা টাইম পাই ক্লাসে দেখবো, বিভিন্ন ইন্ডিয়ান কেস, বাংলাদেশি কেসে আছে রাইট টু লাইফটাকে অনেক ব্রড করা হয়েছে। এখন আপনি যদি বলেন রাইট টু এনভায়রনমেন্টটাকেও এখন অনেক সময় রাইট টু লাইফের সাথে আপনার কানেক্ট করা হয়, যে আমার একটা সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার, এটা রাইট টু লাইফের একটা পার্ট। আমি এমন একটা এনভায়রনমেন্টে থাকবো যেখানে পলিউশন নাই, এটা রাইট টু লাইফের একটা পার্ট। হেলদি লাইফ লিড করা, মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ, এটা রাইট টু লাইফের পার্ট, যে আপনি হেলদি লাইফ থাকবে, আপনার বেটার এডুকেশন থাকবে, বেটার এনভায়রনমেন্ট থাকবে। সো এখন যেটা করা হয়, কোর্ট খুব লিবারাল হয়ে বিভিন্ন সময়, ইন্ডিয়ান কোর্ট, বাংলাদেশি কোর্ট, বিভিন্ন জুরিসডিকশনাল কোর্ট রাইট টু লাইফটাকে অনেক ব্রড করেছে, এবং যে সোশিও কালচার ইকোনমিক রাইটস যেগুলো আসলে এনফোর্সেবল না, এগুলোকে কোনো না কোনো ভাবে রাইট টু লাইফের সাথে এখন কানেক্ট করা হয়, ঠিক আছে? রাইট টু লাইফের সাথে কানেক্ট করা হয়, তখন এগুলো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস হয়ে যাচ্ছে। এখন এখানে কোর্ট বলতে চাচ্ছে, যখন আমি রাইট টু লাইফকে বা রাইট টু লিবার্টিকে যখন ইন্টারপ্রেট করবো খুব ব্রড আকারে, এটার মধ্যে এনভায়রনমেন্ট নিয়ে এসে ট্রাই করবো, এখানে এডুকেশন নিয়ে এসে ট্রাই করবো, এখানে বেসিক নেসেসিটিস গুলোকে কানেক্ট করা ট্রাই করবো রাইট টু লাইফের সাথে, তখন কি করবো, আমি এইড টু ইন্টারপ্রিটেশন হিসেবে, অর্থাৎ ইন্টারপ্রেট করার সাহায্যের জন্য আমি কি করতে পারি, ইন্টারন্যাশনাল কনভেনশন বা ট্রিটিকে দেখতে পারি, বাট এটাকে আমি কি করতে পারবো না, ডিরেক্টলি এনফোর্স করতে পারবো না। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? এরপর যদি দেখেন আরেকটা কেস আমরা পড়বো, সেটা হচ্ছে আপনার আইন ও সালিশ কেন্দ্র ভার্সেস বাংলাদেশ 63 ডিএলআর 2011 সালে একটা কেস। দেখেন এই 2011 সালে কেসে হাইকোর্ট কি বলছে, হাইকোর্ট এখানে বেসিক্যালি দেখছিল যে আপনার হচ্ছে মানুষের চাইল্ড লেবারের যে প্রবলেমটা আর কি, ঠিক আছে, এটাকে কোর্ট দেখছিল। সো এই চাইল্ড লেবারের যখন হচ্ছে আমরা আহ বাংলাদেশের যে লেবার অ্যাক্ট আছে, বাংলাদেশের লেবার আইন বা শ্রম আইন আছে 2006 সালের, ঠিক আছে, 2006 সালে বানানো আছে আমাদের লেবার অ্যাক্ট। এই 2006 সালে লেবার অ্যাক্টে কোর্ট দেখলো কোথাও আসলে আমাদের শিশু শ্রমের কথা বলা হয়েছে, চাইল্ড লেবারকে ডিফাইন করা হয়েছে, কিন্তু হ্যাজার্ডাস চাইল্ড লেবার কোথাও বলা হয় নাই। বাই দ্য ওয়ে, আপনাদের ইনফরমেশন একটু বলে রাখি, বাংলাদেশের লেবার ল অনুযায়ী কিন্তু চাইল্ড লেবার করা যায়, টু সাম এক্সটেন্ট ইটস পারমিটেড, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন কেন বাংলাদেশের চাইল্ড লেবার হচ্ছে অ্যালাউড, বিকজ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা মনে করে চাইল্ড লেবার যদি আপনি লিগালি নিষিদ্ধ করে দেন পুরোপুরি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তারা ইনফর্মালি চাইল্ড লেবার করবে, তখন তারা গভর্নমেন্টের কোনো ট্রেস থাকবে না, গভর্নমেন্ট কোনো ট্র্যাক থাকবে না, ইনফরমেশন থাকবে না, তখন এটা ইলিগালি বেশি হবে, ঠিক আছে? তো হিউম্যান রাইটস গ্রুপগুলোর এই আর্গুমেন্টের বেসিসে বাংলাদেশে 2006 সালে আপনার শিশু শ্রমকে বা চাইল্ড লেবারকে পুরোপুরি নিষিদ্ধ করে নাই। রাদার চাইল্ড লেবারদের ক্ষেত্রে হচ্ছে আপনার টাইমটা একটু কম, ওয়ার্কিং আওয়ার কম থাকবে, তারা হ্যাজার্ডাস কোনো কাজ করতে পারবে না, বিপজ্জনক কাজ করতে পারবে না, তাতে কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে, বাট ইটস অ্যালাউড, ঠিক আছে? কিন্তু কোথাও হচ্ছে আপনার হ্যাজার্ডাস চাইল্ড লেবারটা আবার ডিফাইন করা নেই, চাইল্ড লেবার ডিফাইন করা, কিন্তু হ্যাজার্ডাস চাইল্ড লেবার কি, এটা কিন্তু কোথাও ডিফাইন করা হয় নাই। সো যখন কোর্টের সামনে এরকম একটা কেস আসলো, তখন কোর্ট দেখলো ন্যাশনাল লতে যেহেতু কিছু বলা নাই, কোর্ট দেখলো কি আমাদের আইএলও কনভেনশন আছে, আইএলও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সো ইটস লাইক ইউএন এর মতো, ইটস ইন্টারন্যাশনাল বডি। ইভেন বাই দ্য ওয়ে, ইউএন হওয়ারও অনেক আগে কিন্তু হচ্ছে আইএলও ফর্ম হয়েছে, আপনি একটু সার্চ করে দেখবেন, আরো বেশ কয়েক দশক আগে হচ্ছে আইএলও ফর্ম হয়েছে। আইএলও ইউএন এর চেয়েও পুরনো একটা ইন্টারন্যাশনাল বডি বা অর্গানাইজেশন। আইএলও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনভেনশন বানায় ইন্টারন্যাশনাল লেবার রাইটস নিয়ে, ঠিক আছে? সো আইএলও বিভিন্ন কনভেনশন আছে, কয়েকশো কনভেনশন আছে আইএলও, বিভিন্ন দেশ সেটা রেটিফাই করে থাকে। সো তার মধ্যে আইএলওর একটা কনভেনশন নাম্বার হচ্ছে 182,
182 নম্বর কনভেনশন, যেটা 2001 সালে, সেখানে দেখলো কোর্ট যে বাংলাদেশ রেটিফাই করেছে, বাট এটা কোনো লতে ইনকর্পোরেট করা হয়নি। সো কোর্ট যখন আপনার এই কেসটাতে, অর্থাৎ হ্যাজার্ডাস চাইল্ড লেবার এই কেসটাতে ডিসিশন নিচ্ছিল, তখন কিন্তু তারা বেসিক্যালি আমাদের বাংলাদেশে রেটিফাই করা সেই চাইল্ড লেবার রিলেটেড কনভেনশনের ডেফিনেশনটাকে হচ্ছে আপনার এখানে কনসিডারেশনে নাই, এবং ইন লাইট অফ দ্য ডেফিনেশন কোর্ট কি করে, তার ডিসিশনে পৌঁছায়। তো আমরা যে লাস্ট 3টা কেস দেখলাম, এখানে আমরা কি দেখছি আসলে, কোর্ট বলছে না ডিরেক্টলি তারা এনফোর্স করবে ইন্টারন্যাশনাল ল। হাউএভার যেখানে গ্রে এরিয়া আছে বা যেখানে আসলে ল্যাকিউনা আছে বা লুপহোলস আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে কোর্ট বেসিক্যালি ইন্টারন্যাশনাল ল কে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, বা সেই কনভেনশন বা ট্রিটিগুলোকে দেখছে টু ইন্টারপ্রেট দ্য এক্সিস্টিং লজ অর দ্য কনস্টিটিউশন অব্লিগেশনস। তো এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, যে কি মনে হয় আপনাদের কাছে, বাংলাদেশ কি ডুয়ালিস্ট, মনিস্ট, নাকি মিডল গ্রাউন্ডে আছে, নাকি বাংলাদেশ মিডল গ্রাউন্ডে না বাট বায়াসড টু মনিস্ট অর মনিজম অর হচ্ছে ডুয়ালিজম, কোনটা? কি মনে হচ্ছে আপনাদের, বলেন। স্যার আমার মনে হচ্ছে একটা মিডল অ্যাপ্রোচ নিয়েছে বাংলাদেশ। আচ্ছা, আর বাকিরা? এটা মনে করেন একটা আনসার, বাট আপনাদের কারো কাছে মনে হচ্ছে মিডল অ্যাপ্রোচ বাট একটু বায়াসড কোন একটা সাইডে? জি স্যার, মিডল অ্যাপ্রোচ কিন্তু ডুয়ালিজমের দিকে বায়াসড। আচ্ছা, বাকিরা? অন্যদের কাছে কি মনে হয়, জাহাজ ছাড়া আর বাকিরা? বাকিরা ক্লাস করছেন না? কি মনে হয় আপনাদের কাছে, নাকি বুঝতেছেন না? স্যার সিমিলার অ্যাজ, যেখানে হচ্ছে যে যদি ভক থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ল কল করতেছি, বাট এছাড়া যদি ন্যাশনাল লর সাথে কন্ট্রাডিক্ট হয় আমরা ন্যাশনাল ল হচ্ছে প্রায়োরিটাইজ করতেছি। সো মিডল আচ্ছা, অ্যাপ্রোচ বাট মোর টুয়ার্ড ডুয়ালিজম, ন্যাশনাল ল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন লাস্ট পার্টের দিকে যাচ্ছি। There's a term, creeping monism. ক্রিপিং মানে কি? ক্রিপিং মানে কি বলেন তো? সার্চ কোনো করুন কিছুর ক্রিপিং মানে কি। এক্সটেন্ড করা, হ্যাঁ, কোনো কিছুর এক্সটেনশন। আর আর কি মনে হতে পারে এটা? মিনিংটা কি, সার্চ করে দেখেন। ধীরে ধীরে অ্যাড হইতেছে। এক্স্যাক্টলি, ধীরে ধীরে কোনো দিকে দিকে যাওয়া, লাইক হামাগুড়ি দিয়ে কোনো দিক দিয়ে যাওয়া। কাইন্ড অফ বাংলাদেশকে যদি চিন্তা করেন, উইদাউট দিস কোর্ট ডিসিশনস, গতকালকে যখন ক্লাস আমরা শেষ করেছিলাম তখন কোথায় ছিলাম? আমরা ডুয়ালিজমে ছিলাম। বাংলাদেশের সিচুয়েশনটা মনে পড়ে? গতকাল ক্লাসে আমরা শেষ করলাম, আমরা মোটামুটি ডিসাইডেড যে আমরা বাংলাদেশ কি অনেক ডুয়ালিস্ট অ্যাপ্রোচে যাচ্ছে, তাই না? জি স্যার। আজকে যদি শুরু দিয়ে ক্লাসটা দেখি, তাহলে মনে হচ্ছে বাংলাদেশ মিডল গ্রাউন্ডে যাচ্ছে, মিডল গ্রাউন্ডে ছিল। যেহেতু কি, যে যদি ল বানানো হয় তখন এটা এনফোর্সেবল হবে। আমাদের কোথাও কি বলা ছিল কনস্টিটিউশনে যে কোর্ট এটাকে ইউজ করবে ইন্টারপ্রিটেশন হিসেবে বা সামথিং লাইক দ্যাট? বলা কিন্তু ছিল না। কিন্তু আমাকে দেখলাম কোর্ট নিজের থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম একটা ওয়ার্ড আছে, অনেক সময় কোর্ট অ্যাডভেঞ্চার পছন্দ করে। ম্যাম, ম্যাম আমার আজকে ক্লাস এখন চলছে আর কি। সরি। সো আপনারা যেটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে যে, আপনারা যদি খেয়াল করে দেখেন, গতকাল পর্যন্ত আমরা ছিলাম বেসিক্যালি ডুয়ালিজমের ক্ষেত্রে, এবং আজকে আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশ মিডল গ্রাউন্ডে আছে। কিন্তু কোর্ট অনেক সময় কি করে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম করে। বিভিন্ন দেশের কোর্ট অনেক সময় জুডিশিয়ালি, কোর্টের কাজ হচ্ছে বেসিক্যালি ল যেটা বানিয়ে দেয় পার্লামেন্টে সেই অনুযায়ী তারা কাজ করবে, বাট অনেক সময় কোর্ট নিজের উদ্যোগে অ্যাডভেঞ্চারাস হয়ে, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারও বলা হয় এটাকে, নিজের থেকে অনেক সময় ল মেকিং এর দিকে যায়।
ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন দেশে কোর্ট এটা করে। তো বাংলাদেশের কোর্ট আমরা দেখলাম এইচ এম এরশাদ কেসে বা হচ্ছে যে বিএনডব্লিউএল এ কেসে বা আইন সালিশ কেসে, যে কোর্ট নিজের থেকে উদ্যোগী হয়ে কি করছে, যেখানে গ্রে এরিয়া সেখানে তার ইন্টারন্যাশনাল লকে ইউজ করছে বা ইন্টারন্যাশনাল কনভেনশনস গুলোকে ইউজ করছে টু ইন্টারপ্রেট দ্য এক্সিস্টিং লস, তাই না? অর্থাৎ অনেকটা হচ্ছে কোর্ট এখন ইন্টারন্যাশনাল লকে ডিরেক্টলি এনফোর্স করছে না, কিন্তু কি হচ্ছে বাংলাদেশের লিগ্যাল ডোমেইনে সেটাকে কনসিডার করছে, রাইট? ওয়ান অফ দ্য সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল হিসেবে, মানে সোর্সেস অফ ডোমেস্টিক ল হিসেবে কাজ করছে এখানে, তাই না? at least to the extent of interpretation বা ডেফিনেশনটাকে কাজে কনসিডারেশনে নিচ্ছে। অর্থাৎ কাইন্ড অফ আমরা এখনো মনিজমে যাইনি, কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ডুয়ালিজম থেকে মিডল গ্রাউন্ড হয়ে কাইন্ড অফ মনিজমের দিকে হাঁটছি অনেকটা, তাই না? ইন ফিউচার কোর্ট মাইট টেক কনসিডারেশন অফ মানে ইন্টারন্যাশনাল ল অর ইন্টারন্যাশনাল অব্লিগেশনস ডিরেক্টলি উইদাউট ইনকর্পোরেটিং কি the obligations in domestic laws or legislations. এই জন্য আমরা এটাকে, এই ঘটনাকে বলতে পারি অনেকটা ক্রিপিং মনিজম। আমরা ডুয়ালিস্ট ছিলাম, এরপরে কাইন্ড অফ আমরা মিডল অ্যাপ্রোচ নিচ্ছিলাম সব ক্ষেত্রে, কিন্তু এখন অনেকটা আমরা মনিজমের দিকে হাঁটছি ধীরে ধীরে, ঠিক আছে? তো এই ঘটনাকে আমরা বলতে পারি ক্রিপিং মনিজম। সো এটা অনেক দেশে হচ্ছে এখন জুডিশিয়াল অ্যাক্টিভিজমের কারণে কোর্ট এখন অনেক সময় রেটিফাই করার পরে ডোমেস্টিক ল না বানালেও কি করছে, অনেক সময় ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে হলেও ইন্টারন্যাশনাল কনভেনশনটাকে কনসিডারেশনে নিচ্ছে। সো ক্লিয়ার আপনার এই পর্যন্ত ক্রিপিং মনিজম কি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের মোটামুটি এই টপিকটা এই পর্যন্তই। আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। Any questions আপনাদের? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না রাইসা, একবার বলবেন? আচ্ছা, এটা আমি আপনাদেরকে ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমি আপনাকে একটা আর্টিকেলস হচ্ছে দিয়ে দিব। এটা বইতে আপনি ডিরেক্টলি পাবেন না, ঠিক আছে? ইন্টারন্যাশনাল যে বইগুলো সাজেস্ট করেছি ওখানে তো আসলে বাংলাদেশের কনটেক্সটে পাবেন না কোথাও। তো আমি যেটা করবো আপনাকে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, ঠিক আছে? স্পেশালি কেসের জাজমেন্ট গুলো দিয়ে দিব আমি। এই জাজমেন্টে কোন পার্টটুকু পড়বেন এবং আর্টিকেলস এর ক্ষেত্রেও কোনটুকু আর্টিকেল পড়বেন আমি আপনাকে সিআরকে দিয়ে দিব লিস্টটা, ঠিক আছে? ওই পার্টিকুলার বই আপনারা পুরো টপিকটা পাবেন না। আর কোনো কোশ্চেন আপনাদের? আচ্ছা, সো আর কোনো কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের। এমডি ইব্রাহিম ইয়াকুব দুর্জয়, দেওয়ান তাসনিম তাবাসসুম নাফিসা, প্রেজেন্ট স্যার। জারিয়াত তাসনিম আফিয়া, প্রেজেন্ট স্যার। তাহরিমা জান্নাত, ইয়েস স্যার। ফারহানা করিম বুশরা, প্রেজেন্ট স্যার। মালিহা মেহজাবিন হক রিচি, প্রেজেন্ট স্যার। আলিমা নুসরাত রাদিয়া, জাফরিন জাহান, প্রেজেন্ট স্যার। নাহিয়ানুল ইসলাম নোমান, প্রেজেন্ট স্যার। ফাহমিদা আজাদ ঐশী, প্রেজেন্ট স্যার। শাইকা মহসিন, এমডি মাহিদুল ইসলাম,
প্রেজেন্ট স্যার। মুশফিকুর রহমান আকাশ, প্রেজেন্ট স্যার। তাহিয়া মুনজারিন, প্রেজেন্ট স্যার। নাহিয়ান কামালি স্বাক্ষর, আরিবা জামান, আনিকা তাবাসসুম, প্রেজেন্ট স্যার। শাবাব শারার নাহিয়ান, আয়েশা রহমান রোজা, প্রেজেন্ট স্যার। সাহাব আরমান, প্রেজেন্ট স্যার। জারিন তাসনিম, প্রেজেন্ট স্যার। আরিয়ানা চৌধুরী সোয়া, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার মাহমুদ সিদ্দিকী, প্রেজেন্ট স্যার। আবিদ আল হাফিজ, প্রেজেন্ট স্যার। এমডি শাহনওয়াজ, প্রেজেন্ট স্যার। তাসনিয়া আলম শ্রেয়া, প্রেজেন্ট স্যার। তাসনুভা ইমাম সাফা, প্রেজেন্ট স্যার। নুজাত তাবাসসুম, প্রেজেন্ট স্যার। আনিশা তাসনিম, প্রেজেন্ট স্যার। তাজরিমিন জান্নাত মেমোরি, ইয়েস স্যার। কাজী তাসনিম জারিন ঐশী, প্রেজেন্ট স্যার। নওশিন তাবাসসুম অবনী, মির্জা ফাতেমাতুজ জোহরা, প্রেজেন্ট স্যার। জারা আঞ্জু, প্রেজেন্ট স্যার। সাজিদুল ইসলাম, স্যার। রাইসা করিম, শিহাব বিশ্বাস, মহাইমিনা মোর্শেদ অর্চি, প্রেজেন্ট স্যার। মোসাম্মদ জান্নাতুল ইভা, প্রেজেন্ট স্যার। এমডি রাকিবুল ইসলাম রিফাত, প্রেজেন্ট স্যার। কাজী তাবতিলা, প্রেজেন্ট স্যার। শেখ এমডি তামিম, প্রেজেন্ট স্যার। এমডি সিয়াম আবু সিয়াম এমডি আশিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। এমডি সাব্বির আহমেদ, প্রেজেন্ট স্যার। এমডি শাফায়াত হোসেন, প্রেজেন্ট স্যার। আতিয়া সুলতানা আশা, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান মুন, প্রেজেন্ট স্যার। স্বাগতা গোস্বামী, প্রেজেন্ট স্যার। খান রায়ান রিশফি, প্রেজেন্ট স্যার। সৌদ রহমান, প্রেজেন্ট স্যার। স্যার রোল 35 প্রেজেন্ট, ওর মাইক্রোফোন প্রবলেম করছে। 35 কে হ্যান্ড রেজ করেছেন। এস নাহিয়ান, আপনার রোল কত? ওনার রোল কত নাহিয়ানের? 39 স্যার। কত একবার বলবেন কেউ? নাহিয়ানের রোল 39। স্যার 39। 39। আচ্ছা, নাহিয়ানকে দিয়েছি। 37 প্রেজেন্ট, Sir, বাট ওর 103 মাইকে প্রবলেম দেখে ও দিতে পারেনি। 103 আর স্যার 87। 87। আচ্ছা, ঠিক আছে, ডান। এ সেকশন আর কেউ না বাকি? এমডি নাসিম সরকার, নুসরাত জাহান সুমি, স্যার। সৈয়দ ইশরাত ইয়েস স্যার। এএসএম শাহনওয়াজ মুর্তজা, জি স্যার। এমডি মুবাশশির ইসলাম রিদি, ইয়েস স্যার। কিফায়েত মুয়াজ,